আসসালামু আলাইকুম, সবাইকে মেডিবিএর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি ইয়াসিন। আমি পড়াশোনা করছি ঢাকা নার্সিং কলেজ ঢাকাতে। এবার ফাইনাল ইয়ারে। আহ আজকে আপনাদের সাথে সাধারণ বিজ্ঞানের আরেকটা ক্লাস হবে। সেটা হচ্ছে চুম্বকবিদ্যা এবং আলোকবিদ্যা নিয়ে। আমরা সবাই জানি যে আমাদের যে সাধারণ বিজ্ঞান আছে সেখানে 25 মার্ক আছে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। হ্যাঁ? 25 মার্কের বিষয়টা যদি আমরা বলি যে এই 25 এর মধ্যে কিন্তু সহজেই 22 থেকে 23 তোলা সম্ভব। যদি আমরা বুঝে এই সাধারণ বিজ্ঞানটা পড়ি। আমরা যদি সাধারণ জ্ঞানের কথাই বলি সেখানে হিউজ টপিক, অনেকগুলা টপিক। আমি বাংলায় কথা বলি, ইংরেজির কথা বলি। তো ওইগুলোতে অনেক টপিক পড়ে আমাকে মার্ক তুলতে হচ্ছে। কিন্তু সাধারণ বিজ্ঞানে আমরা খুব অল্প পড়াশোনা করেই বুঝে পড়াশোনা করলে কিন্তু 22-23 তুলতে পারতেছি এবং 100 র মধ্যে কিন্তু এটা হিউজ মার্ক। ঠিক আছে? কারণ সহজে কিন্তু 60, 65 ও তুলতে পারে না অনেকে। ঠিক আছে? তো সেখানে যদি আপনি একটা সাবজেক্টে হচ্ছে 22-23 পেয়ে যান, সেটা কিন্তু অনেক নাম্বার আমাদের জন্য। আচ্ছা, এখন আমরা চুম্বক বিদ্যা থেকে শুরু করি। সো চুম্বক বিদ্যা কি? চুম্বক কি? ঠিক আছে? চুম্বক হচ্ছে যে সকল বস্তুর আকর্ষণ এবং দিক নির্দেশক ধর্ম আছে। সো এখানে ২ টা ধর্মের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে আকর্ষণ ধর্ম। চুম্বক কি করে? কোন বস্তুকে আকর্ষণ কিংবা বিকর্ষণ করে। যার আকর্ষণ থাকবে তার বিকর্ষণও থাকবে। এবং আরেকটা হচ্ছে তার দিক নির্দেশক ধর্ম। ঠিক আছে? সো আমরা কিন্তু আম এম আমরা যদি এমন কোন জায়গায় যাই যেখানে আমি জানি না পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, উত্তর, দক্ষিণ কোনটা, তখন আমরা কি করি? আ কোন কম্পাস ইউজ করি বা কোন একটা চুম্বক দিয়ে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি যে কোনটা কোন দিক। এটাতেও কিন্তু আমাদেরকে হেল্প করতেছে চুম্বক। ঠিক আছে? আচ্ছা, তো চুম্বককে যার আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে, যার দিক নির্দেশক ধর্ম আছে, তাকে আমরা বলি চুম্বক। ওকে। এবং আ চুম্বকের আমরা যদি উদাহরণটা দেই, সরি, চুম্বকের রাসায়নিক সংকেত যদি বলি সেটা হচ্ছে ফেরাস অক্সাইড। ঠিক আছে? এখন আমাদের মধ্যে অনেকেই আছে আমরা যারা অনেকেই আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না, আমরা আর্টস থেকে পড়ছি, কমার্স থেকে পড়ছি। সো তাদের সাথে কিন্তু এই যে অ্যা যে রাসায়নিক যে এম বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই পরিচিত না। সেই কারণে আমাদেরকে এই জিনিসগুলো একটু বেশি খেয়াল করে পড়তে হবে। তার কারণ হচ্ছে একটা জিনিস আমার কাছে পরিচিত নয় এবং এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এই জিনিসটা আমাকে অবশ্যই কি করতে হবে? একটু এক্সট্রা আ কনসেনট্রেশন দিতে হবে এই বিষয়টাতে। সো চুম্বকের রাসায়নিক সংকেত কি? ফেরাস অক্সাইড Fe3O4 সবাই মনে রাখবে Fe3O4। এরপরে চুম্বকত্ব কি? চুম্বকত্ব হচ্ছে চুম্বকের একটা ধর্ম। যে ধর্মের কারণে সে হচ্ছে অপরকে আকর্ষণ কিংবা বিকর্ষণ করে। ঠিক আছে? তাহলে চুম্বকত্ব কি? চুম্বকত্ব হচ্ছে চুম্বকের একটি ধর্ম। এখন কেমন ধর্ম? এখানে বলা আছে চুম্বকত্ব হচ্ছে চুম্বকের ভৌত ধর্ম। ভৌত ধর্ম জিনিসটা কি? বাইরে থেকে বা বাহ্যিকভাবে দেখে যে বৈশিষ্ট্যগুলা বোঝা যায়, সেগুলাকে আমরা ভৌত ধর্ম বলি। ঠিক আছে? যেমন আমার হাতে এই পেনটা আছে। এই পেনটার ভৌত ধর্ম কি? এটা দেখতে কঠিন দেখাচ্ছে। ঠিক আছে? এটা কঠিন, তারপরে দেখা যাচ্ছে এটা প্লাস্টিক ম্যাটেরিয়াল। ঠিক আছে? সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে বাইরে থেকে দেখে যা বোঝা যায় তাকে আমরা বলি ভৌত ধর্ম। ঠিক আছে? এখন ধর্ম আসলে কি মানে কেমিস্ট্রিতে, ফিজিক্সে আ এগুলোতে ধর্ম যে বিষয়টা আছে কেমিক্যাল ধর্ম, সেটা অ্যাকচুয়ালি ২ ধরনের আছে। একটা হচ্ছে ভৌত ধর্ম, একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম কি? যেটা তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবা। আর রাসায়নিক ধর্ম কি? যেটা তোমাকে আ কেমিক্যালি দেখতে হবে যে এটা কিরকম রিঅ্যাকশন করতেছে, এটা তাপ দিলে গলে কিনা। ঠিক আছে? তারপরে এটা কোন পদার্থের সাথে বিক্রিয়া দেয়, যুক্ত হয় কিংবা কোন পদার্থের সাথে যুক্ত হয় না, সেগুলাকে আমরা বলি রাসায়নিক ধর্ম। তো এটা নিয়ে আমাদের ডিটেইলস জানার কিছু নেই। এরপরে আসো যে চুম্বক আসলে আমাদের ২ ধরনের চুম্বক পাওয়া যায় প্রধানত। তো একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক, আরেকটা হচ্ছে কৃত্রিম চুম্বক। প্রাকৃতিক চুম্বক কোনটা? যেগুলাতে যেগুলাকে আমরা প্রকৃতিতে পাই, খনিতে, পাহাড়ে, বিভিন্ন জায়গায় কি আমরা এগুলা প্রকৃতিতেই পেয়ে যাই। কিন্তু এই যে প্রাকৃতিক চুম্বক আছে, সেটা একটা প্রবলেম আছে, এটা শক্তিশালী হয় না। প্রাকৃতিক চুম্বকগুলা শক্তিশালী হয় না। এটা দিয়ে তুমি কোন যন্ত্র বানাতে আমাদের যেকোনো ইলেকট্রনিক্স পার্ট বা বিভিন্ন যন্ত্রপাতির জন্য আমাদের চুম্বকের প্রয়োজন আছে। চুম্বক দিয়ে অনেক ধরনের কাজ করে। ঠিক আছে? কিন্তু আমরা এই প্রাকৃতিক চৌম্বকগুলা কিন্তু ওইসব কাজে ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? কারণ এটা শক্তিশালী হয় না। কিন্তু এটার চুম্বকত্ব স্থায়ী হয়। মানে এটার চুম্বকত্ব কখনো নষ্ট হবে না। যেরকম আছে এরকমই থাকবে। ঠিক আছে?
তো আমরা দেখলাম যে প্রাকৃতিক চুম্বকের প্রধান দুইটা বৈশিষ্ট্য আছে। এক হচ্ছে তার চুম্বকত্ব স্থায়ী, সেকেন্ড হচ্ছে তার শক্তিশালী, চুম্বকত্ব শক্তিশালী নয়, খুবই দুর্বল। ঠিক আছে? এখন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অতীতে এই প্রাকৃতিক চুম্বককে লোডস্টোন বলা হতো, লোডস্টোন। ঠিক আছে? তো তোমার পরীক্ষায় আসতে পারে যে অতীতে প্রাকৃতিক যে চুম্বক আছে সেটাকে কি নামে ডাকা হতো? অনেক ৪ টা অপশন থাকবে। লোডস্টোন বলা হতো। ঠিক আছে? আসলে অ্যাকচুয়ালি চুম্বক এক ধরনের পাথর মনে করা হতো যেটা পাহাড়ে কিংবা খনিতে পাওয়া যেত। ঠিক আছে? কিন্তু এটার যে এত ব্যবহার আছে এটা ১ম এ হয়তোবা অনেকে বুঝতো না। আস্তে, আস্তে ধীরে, ধীরে এটা আবিষ্কৃত হয়েছে। এরপরে কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বক কি? যেগুলা পরীক্ষাগারে বিভিন্ন প্রয়োজনে কাজের জন্য বানানো হয়েছে সেগুলোকে আমরা বলি হচ্ছে কৃত্রিম চুম্বক। এবং কৃত্রিম চুম্বক অবশ্যই প্রাকৃতিক চুম্বকের বৈশিষ্ট্যগুলা উল্টো হবে। ঠিক আছে? সো এই যে কৃত্রিম চুম্বক আছে এটা অনেক শক্তিশালী হয়। কৃত্রিম চুম্বক অনেক শক্তিশালী হয় এবং আমাদের যন্ত্রপাতি বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা কৃত্রিম চুম্বককে বেশি ব্যবহার করে থাকি। এবং এই কৃত্রিম চুম্বক কিভাবে তৈরি করা হয়? লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদি ধাতু দ্বারা কি তৈরি করা হয়? কৃত্রিম চুম্বক পরীক্ষাগারে তৈরি করা হয়। এখন কৃত্রিম চুম্বককে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থায়ী চুম্বক, আরেকটা হচ্ছে অস্থায়ী চুম্বক। ঠিক আছে? এখন আমরা পরের স্লাইডে গিয়ে দেখব স্থায়ী চুম্বক কি, অস্থায়ী চুম্বক কি। আচ্ছা, সরি। এই যে স্থায়ী চুম্বক এবং অস্থায়ী চুম্বক। ঠিক আছে? তো স্থায়ী চুম্বক কি? চুম্বক ক্ষেত্র সরিয়ে নিলেও যে চুম্বকত্ব যে পদার্থের চুম্বকত্ব নষ্ট হয় না সেটাকে আমরা বলি স্থায়ী চুম্বক। এখানে আগে আমরা একটা টার্ম বুঝে নিই। আমরা বলতেছি হচ্ছে চুম্বক, চুম্বক। আরেকটা বলতেছি চৌম্বক। ওকে? এই দুটোর মধ্যে পার্থক্য কি? চুম্বক হচ্ছে আমরা আগে জানছি যার আকর্ষণ বা বিকর্ষণের ধর্ম আছে। আর চৌম্বক কি? চৌম্বক হচ্ছে এমন একটা পদার্থ যেমন লোহার কথা ধরলাম। লোহাকে কি করে? চুম্বক আকর্ষণ করে। তো চৌম্বক হচ্ছে কারা? যাদেরকে চুম্বকে আকর্ষণ করে তাকে বলা হয় চৌম্বক পদার্থ। ঠিক আছে? তো এখানে বলছে যে চৌম্বক ক্ষেত্র, যে চৌম্বক ক্ষেত্র জিনিসটা কি? যে ক্ষেত্রের ভিতরে চুম্বক অন্য কোনো পদার্থকে আকর্ষণ করে তাকে চৌম্বক ক্ষেত্র বলা হয়। এখন এই যে কৃত্রিম চুম্বকগুলো এগুলো কিভাবে তৈরি করা হয়? একটা চুম্বককে একটা চৌম্বক পদার্থের কাছাকাছি আনা হয় এবং চুম্বকের আবেশে বা আকর্ষণের ফলেই ওইটাও কি হয়? কিছুটা সময়ের জন্য চুম্বকে পরিণত হয়ে যায়। এটাকে বলা হয় চুম্বক আবেশ। ঠিক আছে? তো ওই চুম্বক ক্ষেত্রে যদি তুমি আবার এই চুম্বকটাকে সরায় নাও তাহলে দেখা যায় ওই পদার্থটা কিছু ক্ষেত্রে চুম্বক থাকে, কিছু ক্ষেত্রে চুম্বকত্ব হারায়া ফেলে। ঠিক আছে? তো এখন আমরা দেখি যে স্থায়ী চুম্বক কি, কি দিয়ে তৈরি হয়? স্থায়ী চুম্বক তৈরি করা হয় লোহা, নিকেল, কোবাল্ট, তামা ইত্যাদির মিশ্রণ দিয়ে। এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। শুধু লোহা দিয়ে কখনোই তৈরি করতে পারবে না স্থায়ী চুম্বক। কখনো নিকেল দিয়ে তৈরি করতে পারবে না, কোবাল্ট দিয়ে তৈরি করতে পারবে না। কিন্তু ২-৩ টা একসাথে মিক্সচার করে আমরা স্থায়ী চুম্বক তৈরি করতে পারি। এবং স্থায়ী চুম্বকের ক্ষেত্রে আগে বলছি তার চুম্বকত্ব নষ্ট হবে না কখনো। ঠিক আছে? আচ্ছা, স্থায়ী চুম্বক তৈরিতে কোন, কোন পদার্থ ব্যবহার করা হয়? যেমন ইস্পাত। আমি আগে বলছি যে একটা পদার্থ দিয়ে কখনোই তৈরি করতে পারবো না। তো ইস্পাত কি দিয়ে তৈরি হয়? লোহার সাথে তামা, কার্বন আরো কয়েকটা জিনিস দিয়ে কি তৈরি হয়? ইস্পাত তৈরি হয়। এই ইস্পাত দিয়ে কিন্তু আমরা স্থায়ী চুম্বক তৈরি করতে পারি। এছাড়া ফেরাইট এটাও কিন্তু আয়রনেরই একটা যৌগ। ঠিক আছে? আয়রনের একটা যৌগ। সো এটা দিয়েও কি তৈরি করা হয়? স্থায়ী চুম্বক তৈরি করা হয়। এখন আসো হচ্ছে অস্থায়ী চুম্বক কি? অস্থায়ী চুম্বক হচ্ছে যদি তুমি চুম্বক ক্ষেত্রটা সরায় আনো, ঠিক আছে? ধরো একটা চুম্বককে একটা চুম্বক পদার্থের কাছে আনলা, সেই চুম্বকের কারণে চুম্বক পদার্থটা কিছু সময়ের জন্য চুম্বক হয়ে গেল। এই পদার্থটা এখন চুম্বক হয়ে গেল। এখন তুমি চুম্বক ক্ষেত্রটা সরায় নিলা, তাহলে এটা আবার আগের মতো একটা নরমাল পদার্থ হয়ে গেল। তো এই ধরনের কেবল অস্থায়ী চুম্বক, যেটা কিছু সময়ের জন্য চুম্বক হয়, পরবর্তীতে তার চুম্বকত্ব হারায় ফেলে। ঠিক আছে? আচ্ছা। তো এখানে দেখি যে এখানে তোমাদের স্লাইডে ভালো করে লেখা আছে যে বিলুপ্ত হয়ে যায়। তো এই যে অস্থায়ী চুম্বক কি ব্যবহার করে? অস্থায়ী চুম্বক তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? কাঁচা লোহা ব্যবহার করতে পারি। ঠিক আছে? কাঁচা লোহা দিয়ে হচ্ছে তোমার অস্থায়ী চুম্বক তৈরি করা হয়। নিকেল দিয়ে, লোহা সংকর ধাতু দিয়ে কি তৈরি করে? অস্থায়ী চুম্বক। এবং অস্থায়ী চুম্বক কি দিয়ে তৈরি করা হয়? তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে অস্থায়ী চুম্বক দিয়ে কি কাজে লাগে বা কি যন্ত্র তৈরি করা হয়? প্রথম হচ্ছে মোটর। আমরা বিভিন্ন ধরনের মোটর দেখতে পাই। পানি তোলার মোটর আছে, আরো বিভিন্ন মোটর আছে। গাড়ি চালানোর মোটর আছে, অনেক ধরনের মোটর আছে।
সো এই যে মোটর গুলো আছে এখানে কিছু অস্থায়ী চুম্বক থাকে। এরপরে জেনারেটর আছে, জেনারেটরে অস্থায়ী চুম্বক থাকে এবং ট্রান্সফরমার, ঠিক আছে? ট্রান্সফরমারের কথা তো আগেই বলেছি। ভোল্টেজ উচ্চ বিভবকে নিম্ন বিভবে পরিণত করে। জেনারেটর সম্পর্কে আগের একটা ক্লাসে আমরা আলোচনা করেছি, ঠিক আছে? সো এই যন্ত্রগুলোর মূল ভিত্তি হচ্ছে আমাদের অস্থায়ী চুম্বক, ঠিক আছে? তো ইত্যাদি কাজে আমাদের কি ব্যবহার করা হয়? অস্থায়ী চুম্বক, ঠিক আছে? আশা করি এই স্লাইডটা তোমরা বুঝতে পারছো। আমরা পরের স্লাইডে চলে যাই। এইখানে চুম্বক দিয়ে তৈরি বিভিন্ন যন্ত্রপাতির কথা বলা আছে যেগুলোতে আমরা চুম্বক ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো প্রথম যেটা বলা আছে যে ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে কি হিসাবে। সো এটা আসলে এখন রিলেট করা একটু কঠিন, কারণ এটা অতীতে থাকতো। ক্যাসেট আমরা দেখতাম, ক্যাসেট চলতো। সো সেই ক্যাসেটের মধ্যে কোনো গান অথবা কোনো কিছু রেকর্ডিং করা হতো, ঠিক আছে? সো এই যে ক্যাসেটের যে ফিতা ছিল সেই ফিতার মধ্যে আসলে চুম্বক ক্ষেত্র হিসেবে গান, ভিডিও এগুলো রেকর্ড করা থাকতো, বুঝতে পারছো? এরপর ট্যাপ রেকর্ডার এবং কম্পিউটার স্মৃতির ফিতায় কি চুম্বক থাকে? ট্যাপ রেকর্ডার যে আমাদের আছে এখন তো তেমন একটা ব্যবহার করে না, আগে ব্যবহার হতো। ট্যাপ রেকর্ডার কিংবা কম্পিউটারের যে হার্ড ডিস্ক আছে এগুলো আছে, তো এগুলোর মধ্যে আসলে এক ধরনের চুম্বক ব্যবহার করা হয়। কি ধরনের চুম্বক? সেটাকে সিরামিক চুম্বক বলা হয়। এই কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক পরীক্ষাতে আসছে। ট্যাপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতি হিসেবে কি চুম্বক ব্যবহার করা হয়? সিরামিক চুম্বক, ঠিক আছে? আচ্ছা, এরপরে ট্যাপ রেকর্ডারে প্লাস্টিকের ফিতায় কিসের প্রলেপ দেওয়া থাকে? ঠিক আছে? তো এইটার মধ্যে যে এটাকে তো চুম্বক বানাতে হবে, স্থায়ী বলো অস্থায়ী বলো চুম্বক বানাতে হবে। তো চুম্বক বানানোর জন্য কি করতে হবে? সেখানে আমাকে কোনো যৌগিক পদার্থ বা যৌগকে আমাকে সেখানে ইনক্লুড করা লাগবে। সো ট্যাপ রেকর্ডারে যে প্লাস্টিকের ফিতাগুলা ছিল সেখানে কোন চুম্বক হিসেবে কি ব্যবহার করা হতো? ক্রোমিয়াম ডাইঅক্সাইড, ঠিক আছে? ক্রোমিয়াম ডাইঅক্সাইড। সো একটু লিখে দেই, কারণ অনেকের কাছে এটা পরিচিত থাকবে না। ক্রোমিয়াম ডাইঅক্সাইড। ওকে, এটা লিখে দেওয়ার কারণ হচ্ছে নামটা পরে তোমাদের বুঝতে হয়তো সমস্যা হবে, কারণ অনেকে পরিচিত না। সো ট্যাপ রেকর্ডারের প্লাস্টিকের ফিতা অ্যাকচুয়ালি চুম্বক পদার্থ হিসেবে ক্রোমিয়াম ডাইঅক্সাইড ব্যবহার করে এবং এটাই কিন্তু চুম্বক ক্ষেত্র হিসেবে কাজ করে। এরপরে চুম্বকের একটা বহুল ব্যবহার হচ্ছে কলিং বেলে, ঠিক আছে? সো কলিং বেলে কি হয়? কলিং বেলে বিদ্যুৎ চুম্বকের জন্য নরম লোহা, নরম লোহার বিষয়টা কিন্তু আমরা আগে পড়ে আসছি, কাঁচা লোহা। আমরা যদি আগে স্লাইডে যাই, এখানে কিন্তু ছিল যে অস্থায়ী চুম্বক তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করি? কাঁচা লোহা। এটাকে বলা হচ্ছে নরম লোহা। ওকে, তো এই যে নরম লোহা আছে এটা কেন ব্যবহার করা হয় বলতেছে, কলিং বেলে কেন আমরা কাঁচা লোহা বা নরম লোহা ব্যবহার করি? কারণ বিদ্যুৎ প্রবাহে নরম লোহা দ্রুত চুম্বকে পরিণত হয়। সো কলিং বেলে অ্যাকচুয়ালি এটা চুম্বক থাকে না, যখন আমরা সুইচ দেই বাইরে থেকে আমরা কলিং বেলে চাপ দিই, তো ওইটা কি হয় যে কলিং বেলের যে মেকানিজম আছে সেখানে বিদ্যুৎ প্রবাহ হয় এবং এই বিদ্যুৎ প্রবাহের কারণে কিন্তু সেখানে কিছুটা চুম্বকত্বের সৃষ্টি হয়, ঠিক আছে? এবং সেই কারণে কিন্তু কলিং বেলগুলা কাজ করে। সো এটাই হচ্ছে কথা, যে সেই নরম লোহা দ্রুত চুম্বকে পরিণত হয়, সেই কারণে আমরা কলিং বেলে অ্যাকচুয়ালি কি ব্যবহার করি? নরম লোহা ব্যবহার করি। এরপরে চৌম্বক বা ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে? সো ম্যাগনেটিক পদার্থগুলা যে কোনো পদার্থকে তিনটা চুম্বকত্বের উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, আমি একটু পরের স্লাইডে গিয়ে তোমাদের দেখাই দিই আগে থেকে, প্যারাম্যাগনেটিক বা প্যারাচুম্বক এবং ডায়াম্যাগনেটিক। ওকে, সো এই তিনটা ক্লাসিফিকেশন আছে। একটা পদার্থ, যে কোনো পদার্থকে আমরা এই তিনটার ভিতরে ফেলতে পারি। এটা হয় চুম্বক দ্বারা আকর্ষিত হবে, নয়তো বিকর্ষিত হবে, নয়তো চুম্বকের দ্বারা কোনোটাই হবে না, আকর্ষণ হবে না, বিকর্ষণ হবে না। এবং এটার উপর ভিত্তি করে কিন্তু চুম্বক পদার্থগুলোকে তিন ভাগে ভাগ করছে, ফেরোম্যাগনেটিক বা ফেরো চুম্বক, ডায়াচুম্বক এবং প্যারাচুম্বক, ঠিক আছে? আচ্ছা, এখন ফেরোম্যাগনেটিক পদার্থ কোনগুলা? যেগুলা চুম্বক দ্বারা ভালোভাবে আকর্ষিত হয়, ঠিক আছে, প্রচন্ড ভাবে আকর্ষিত হয়, সেগুলোকে বলি আমরা ফেরোম্যাগনেটিক পদার্থ বা ফেরোচুম্বক, ঠিক আছে? আচ্ছা, এখন ফেরোচুম্বকের উদাহরণগুলো এখানে দেওয়া আছে এবং আমি আগেই বলছি ফেরোম্যাগনেটিক কাকে বলে ওইটা কিন্তু আসবে না, ঠিক আছে?
আসতে পারে, অনুধাবনমূলক কিন্তু কিছু এমসিকিউ থাকে, যে তুমি একটা সংজ্ঞা পড়েছো, ওটা থেকে কি বুঝছো, এরকম কিছু এমসিকিউ থাকে যেটা তোমার বুঝতে হয়। ডিরেক্ট জ্ঞানমূলক না যে এটা মানে এটাই, এরকম বেশিরভাগ থাকে, বাট কিছু কোয়েশ্চেন অনুধাবনমূলকও থাকে। সো সেই ক্ষেত্রে এটা জেনে রাখা ভালো। কিন্তু আমাদের জানতে হবে যে চৌম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক পদার্থ কোনগুলা, কোন পদার্থগুলা চুম্বক দ্বারা খুব ভালোভাবে আকর্ষিত হয়। একটা হচ্ছে লোহা। তো আমরা তো দেখছি লোহার সাথে যখন আমরা চুম্বক কাছাকাছি আনি প্রচন্ড ভাবে আকর্ষিত হয়, তাই না? তারপর লোহার যে কোনো যৌগ, লোহার যে কোনো যৌগ, ইস্পাত হতে পারে, তারপরে ফেরাইট, তারপরে বিভিন্ন যৌগ আছে আয়রনের। সো ওইগুলাকে যদি আমরা চুম্বকের কাছাকাছি আনি, ফেরোম্যাগনেটিক সরি, যদি চুম্বকের কাছাকাছি আনি, এগুলা প্রচন্ড ভাবে আকর্ষিত হয়। তারপরে লোহার সংকর ধাতু, নিকেল, কোবাল্ট, ঠিক আছে? এই যে পদার্থগুলো আমরা দেখতে পাচ্ছি বা যৌগগুলা দেখতে পাচ্ছি, এগুলা কে বলা হয় ফেরোম্যাগনেটিক পদার্থ বা ফেরো চুম্বক পদার্থ। ওকে, আমরা পরের স্লাইডে যাই। দেখো, প্যারাম্যাগনেটিক বা প্যারাচুম্বক পদার্থ কাকে বলে? যেগুলো খুব দুর্বল ভাবে আকর্ষিত হয়। আকর্ষিত তো হয়, কিন্তু খুবই দুর্বল ভাবে, অল্প অল্প আকর্ষিত হয়, ঠিক আছে? না হওয়ার মতোই, ঠিক আছে? বা হয় না বললেই চলে। যেমন তুমি একটা প্লাস্টিক ক্যানে যদি চুম্বকের কাছে রাখো, হয় জীবনে আকর্ষণ করবে না, ঠিক আছে? কেন করবে না? কারণ ওইটা খুব একটা আকর্ষণ হয় না, প্যারাম্যাগনেটিক পদার্থ। ওকে, সরি, ওইটা প্যারাম্যাগনেটিক না অ্যাকচুয়ালি। কারণ প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে যেটা দুর্বল ভাবে অল্প অল্প হলে আকর্ষণ করে। যেমন হচ্ছে কি প্লাটিনাম, উদাহরণগুলো একটু দেখো সবাই, কারণ উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট। প্লাটিনাম কি হয়? চুম্বক দ্বারা হালকা ভাবে আকর্ষিত হয়। অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, অক্সিজেন, ম্যাঙ্গানিজ। অক্সিজেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সব মেটাল নিয়ে কথা বলতেছি আর মাঝখানে একটা গ্যাসীয় পদার্থ চলে আসছে, তখন আমরা মনে করি এটা আর মেটাল না। কিন্তু আমাদের যে পর্যায় সারণী আছে, যারা সায়েন্সে পড়ছো তারা ভালো করে জানো যে 118টা মৌল আছে, সবগুলোই তো মেটাল, তাই না? হয়তো বা এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, তাই আমাদের কাছে এইগুলোর সাথে অ্যাকচুয়ালি আমরা মিলাতে পারি না, বাট অক্সিজেনও একটা প্যারাম্যাগনেটিক বা প্যারাচুম্বক পদার্থ, যেটা চুম্বক দ্বারা হালকাভাবে আকর্ষিত হয়। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডায়াচুম্বক পদার্থ। ডায়াচুম্বক পদার্থ মানে যেগুলো একদম বিকর্ষিত হয় বা একদমই আহ আকর্ষণ তো করে না, উল্টো বিকর্ষণ করে, ঠিক আছে? এগুলাকে আমরা বলি ডায়াম্যাগনেটিক পদার্থ। যেমন বিসমাথ, এই বিসমাথটা আমাদের পরীক্ষাতে বেশি আসে, অনেক ধরনের পরীক্ষায় বিসমাথ আসে, ঠিক আছে? তারপর সেকেন্ডে যেটা আসে পানি। পানি কিন্তু একটা ডায়াম্যাগনেটিক পদার্থ। পানি একটি ডায়াম্যাগনেটিক পদার্থ, এটা অনেক পরীক্ষায় আসে। এছাড়া তামা, সোনা। সোনা কিন্তু আকর্ষণও করে না, বিকর্ষণও করে না, ঠিক আছে? অ্যালকোহল হালকা পরিমাণ বিকর্ষণ করতে পারে, হাইড্রোজেন হালকা বিকর্ষণ করতে পারে, ঠিক আছে? এবং বাতাস, বায়ু কিন্তু একটি ডায়াম্যাগনেটিক পদার্থ, ঠিক আছে? সো এটার এক্সাম্পলটা বেশি ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে যেটা বলবো, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক পরে তেমন একটা লাভ নেই, লোহা এবং নিকেল, কোবাল্ট এগুলাই ফেরোম্যাগনেটিক, এগুলো আকর্ষণ করে সবাই জানে, ঠিক আছে? বাট ইম্পর্টেন্ট প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক মুখস্থ থাকবে একদম। প্যারাম্যাগনেটিক কোনগুলো? প্লাটিনাম, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, অক্সিজেন, ম্যাঙ্গানিজ, ভুল যাতে না হয়। ডায়াম্যাগনেটিক কোনগুলা? বিসমাথ, অ্যান্টিমনি, পানি, বায়ু, তামা, সোনা, অ্যালকোহল, হাইড্রোজেন। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এ পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন কুড়ি বিন্দু কি, ঠিক আছে? কুড়ি বিন্দুটা আমাদের একটু বুঝতে হবে। এটার কোনো উদাহরণ জানার দরকার নেই, বাট কুড়ি বিন্দু জিনিসটা কি সেটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। কুড়ি বিন্দু কি? চুম্বকের এমন একটা পয়েন্ট আছে, এমন একটা জায়গা আছে, যে জায়গায় যদি তুমি চুম্বকটাকে নিয়ে যাও, কিভাবে নিয়ে যাবা? উত্তাপ দিয়ে, তাপ দিয়ে যদি এমন একটা অবস্থায় নিয়ে যাও চুম্বককে, যে তার আর কোনো চুম্বকত্বই থাকে না, চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, সেই বিন্দুটাকে বলা হচ্ছে কুড়ি বিন্দু, ঠিক আছে? তুমি সাপোজ একটা চুম্বক নিলা, সেটাকে প্রচন্ড তাপ দেওয়া শুরু করলা, তো আস্তে আস্তে তার চুম্বকত্ব নষ্ট হতে থাকবে। এমন একটা পয়েন্ট যাবে যে তুমি যদি আর 1 সেকেন্ড তাপ দাও, তাহলে ওইটা নষ্ট হয়ে যাবে চুম্বকত্ব। ওই পয়েন্টটাকে বলা হচ্ছে কুড়ি বিন্দু। ওকে, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবী একটি যে বিরাট চুম্বক ক্ষেত্র, এটা কে প্রমাণ করেন? ডক্টর গিলবার্ট। ডক্টর গিলবার্ট প্রমাণ করেন যে আহ পৃথিবী হচ্ছে একটা বিশাল চুম্বক ক্ষেত্র, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমরা একটু পরের স্লাইডটা দেখি। ওকে, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। আমাদের পৃথিবীর যে ভূপৃষ্ঠ আছে, হ্যাঁ,
পৃথিবী, এটা ধরলাম আমাদের ভূপৃষ্ঠটা, এই ভূপৃষ্ঠটাও কিন্তু একটা চুম্বক, চুম্বক হিসেবে কাজ করে। এবং আমরা উপরে যদি একটা ছোট চুম্বককে ঝোলাই, ভূপৃষ্ঠের উপর মাটির উপর একটা ছোট চুম্বককে ঝোলাই, উম, ঠিক আছে, তাহলে সেটাও একটা চুম্বক, পৃথিবীও একটা চুম্বক, আর তো একটা চুম্বক, এবং আমাদের যে চুম্বক পদার্থগুলো আছে সেটা একটা চুম্বক। সো এটার একটা সাউথ পোল থাকে, একটা নর্থ পোল, উত্তর দক্ষিণ পোল থাকে। একটা কথা মনে রাখবা সকলে, পৃথিবীর উত্তর দক্ষিণ আর চুম্বকের উত্তর দক্ষিণ হচ্ছে উল্টো, ঠিক আছে। সো চুম্বকের উত্তর সাউথ পার্ট যদি দক্ষিণ পার্ট এদিকে হয়, পৃথিবীর হচ্ছে এদিকে নর্থ, ওকে। আর চুম্বকের যদি এদিকে নর্থ হয়, পৃথিবী হচ্ছে এদিকে সাউথ। এবং এদের মধ্যে হচ্ছে 18 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে, 18 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আমরা যখন চুম্বককে ঝোলাই এভাবে, তখন হচ্ছে কি এটা একদমই উত্তর দক্ষিণ থাকে না, একটু এরকম বাঁকানো থাকে। তোমরা সবাই টেস্ট করে দেখতে পারো বাসাতে। তো এখানে 18 ডিগ্রি একটা পার্থক্য থাকে। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। তো চুম্বকত্ব নিয়ে আমাদের আলোচনা এতটুকুই ছিল। চুম্বক খুব বড় একটা বিষয় না, ছোটখাটো একটা বিষয়। আমরা সেকেন্ড পার্টে চলে যাব। ওকে, আচ্ছা, না তড়িৎ চুম্বক পড়িনি তো, না আগের পার্টটা তড়িৎ ছিল, শুধু চুম্বক ছিল না। আচ্ছা, এটা শুরু করবো? ও 8 মিনিট, তাহলে শুরু করি। 1 মিনিট। ও, চুম্বক শেষ হয়নি, আরেকটু আছে, আরেকটা স্লাইড আছে চুম্বকের। আমরা এতক্ষণ চুম্বক পড়ছি আর কি, চুম্বক এটা পড়ে। আচ্ছা, এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো ওটা কি কাট করবে? ওগুলো এডিট করার সময় কাট করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তড়িৎ চুম্বক। আমরা কিন্তু চুম্বকত্ব কি, চুম্বক পদার্থ কি, চুম্বকের ধর্ম বৈশিষ্ট্য সেগুলো পড়েছি, বাট তড়িতের ফলেও কিন্তু চুম্বকত্ব তৈরি হতে পারে। যেমন আমরা যদি একটা লোহা রাখি, ঠিক আছে, এবং লোহার মধ্যে আমরা তারের মাধ্যমে, পেঁচানো তারের মাধ্যমে আমরা সেখানে বিদ্যুৎ প্রবাহ করলাম, তাহলে এই যে লোহাটা আছে, লোহাটা কিন্তু কিছু সময়ের জন্য চুম্বকে পরিণত হবে। এটাকে আমরা বলতেছি তড়িৎ চুম্বক। তড়িতের দ্বারা যে চুম্বকত্ব তৈরি করা হয় সেটাকে আমরা বলি তড়িৎ চুম্বক। ওকে, তো তড়িৎ চুম্বকের এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, সলিনয়েড বা পেঁচানো তারের ভেতর দিয়ে, এই যে এটাকে বলতেছি আমরা সলিনয়েড বা পেঁচানো তার, এটার ভেতর দিয়ে যদি কোনো লোহার দণ্ড প্রবেশ করানো হয়, তাহলে করিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয়, সো এটার ভিতর দিয়ে আমরা একটা লোহার দণ্ড প্রবেশ করলাম এবং সেখানে বিদ্যুৎ প্রবাহ দিলাম, কারেন্ট দিলাম, তাহলে লোহার দণ্ড চুম্বকে পরিণত হয়, একে তড়িৎ চুম্বক বলে। তাহলে আশা করি তড়িৎ চুম্বকটা সবাই বুঝতে পারছো যে তড়িৎ চুম্বক কি। একটা লোহার উপর যদি আমরা তার পেঁচাই এবং সেখানে যদি কারেন্ট সাপ্লাই দিই, তাহলে ওই যে লোহাটা এটা অটোমেটিক্যালি একটা চুম্বকে পরিণত হয়, এটাকে বলা হয় তড়িৎ চুম্বক। এবং তড়িৎ চুম্বকের প্রাবল্য কিভাবে বৃদ্ধি করা যায়? এখন প্রাবল্য জিনিসটা কি, মানে এটার চুম্বকত্ব আরো কিভাবে বৃদ্ধি করা যায়, ঠিক আছে, চুম্বকের চুম্বকত্ব, কারণ এটা তো স্থায়ী চুম্বক না, তার কোনো নির্দিষ্ট মান নাই। তো আমরা কি করতে পারি, এর চুম্বকত্ব আরো বৃদ্ধি করতে পারি। কিভাবে বৃদ্ধি করতে পারি? সলিনয়েডের ভিতর তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে। তো আমরা জানি যে তড়িৎ চুম্বক তৈরি করতে হলে আমাকে কারেন্ট সাপ্লাই দিতে হবে। এখন আমি যদি কারেন্ট সাপ্লাই আরো বাড়াই দিই, চুম্বকত্ব বেড়ে যাবে। প্যাচের সংখ্যা বৃদ্ধি করে, এই যে সলিনয়েডটা আছে প্যাচ, তো এটা আমরা প্রথমে 10টা দিয়েছিলাম সাপোজ, এখন আমি 20টা দিয়ে দেবো, চুম্বকত্ব বেড়ে যাবে। এবং আরেকটা কাজ করতে পারি, আমরা এই যে লোহার দণ্ডটা এটাকে যদি ইউ আকৃতিতে দেই, ইউ শেপে দেই লোহাটা, তারপরে যদি এখানে পেঁচায় দেই, তাহলে কি হবে, তাহলে হচ্ছে তার চুম্বকত্ব বেড়ে যাবে। সো 3টা উপায় আছে, হয় আমাদের বিদ্যুৎ প্রবাহ বাড়াতে হবে, সেকেন্ড হচ্ছে প্যাচের সংখ্যা বাড়াতে হবে, থার্ড হচ্ছে ইউ এর মতো লোহাটাকে দিতে হবে, তাহলে কি হবে, তার চুম্বকত্ব বৃদ্ধি পাবে। ওকে, এখন এই তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্র, কয়েকটা সূত্র আছে অ্যাকচুয়ালি তড়িৎ চুম্বক আবেশ নিয়ে। তড়িৎ চুম্বক নিয়ে তেমন কিছু আসে না, তবে এটা গুরুত্বপূর্ণ যে তড়িৎ চুম্বক নিয়ে বা তড়িৎ চুম্বকের বিষয়ে কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো আমাদের পরীক্ষা আসবে না, তবে সূত্রগুলো কে দেন, বিজ্ঞানী ফ্যারাডে, ঠিক আছে। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে উল্লেখযোগ্য অবদান কি, ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। তো তিনি প্রথমে তো তড়িৎ চুম্বকীয় আবেশ
আবেশের সূত্র দিয়েছেন এবং ওইখান থেকে তিনি প্রথমবারের মতো ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ নিয়েও ব্যাখ্যা দেন। ইলেকট্রোলাইসিস জিনিসটা আমরা একটু ছোট করে বোঝার চেষ্টা করব। সো এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের একটা পদ্ধতি, যেখানে হচ্ছে দুইটা তড়িৎ দণ্ড দেওয়া হয় এবং সেটাকে একটার সাথে আরেকটাকে যুক্ত করা হয়, ঠিক আছে? এবং এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পদার্থ, যেমন আমি লবণ দিতে পারি, খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড। সো এটা বিশ্লেষিত হয়ে যাবে, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাসে বিশ্লেষিত হয়ে যাবে। এবং এই যে ইলেকট্রোলাইসিস বলতেছি, এখানে দুইটা ইলেকট্রোড থাকে, একটা হয় পজিটিভ একটা নেগেটিভ। সো এই যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা প্রথমবার দেখানো হচ্ছে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। সো এই ছিল আমাদের তড়িৎ চুম্বক, এবং এখান থেকে আমরা কিছু এক্সারসাইজ করব, যে ঝুলন্ত চুম্বক উত্তর দক্ষিণ মুখ করে থাকে কোনটির প্রভাবে। তার কেন একটা চুম্বক সবসময় উত্তর দক্ষিণ, সে পূর্ব পশ্চিমে থাকতে পারতো, কেন উত্তর দক্ষিণ থাকে? ভূ চুম্বকের কারণে। আমরা আগে জানছি ডক্টর গিলবার্ট প্রমাণ করেন যে পৃথিবী একটা বৃহৎ চুম্বক ক্ষেত্র, এবং ওই চুম্বক ক্ষেত্রের প্রভাবে কিন্তু নর্মাল যে আমাদের কাছে যে চুম্বকগুলো আছে সেগুলো সবসময় উত্তর দক্ষিণে থাকে, ঠিক আছে? কে প্রথম বলেন পৃথিবী একটি চুম্বক? বিজ্ঞানী গিলবার্ট। তারপর হচ্ছে কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? স্বর্ণ, পিতল, ইস্পাত, তামা। ঠিক আছে? স্বর্ণকে অবশ্যই করা যাবে না, পিতলকেও করা যাবে না, তামাকেও করা যাবে না। এর জন্য আমাদের প্যারাচুম্বক, ফেরোচুম্বক এই জায়গাগুলো দেখে আসতে হবে। তবে ইস্পাতকে করা যায়। আমরা জানি লোহার যৌগগুলাকে চুম্বকে পরিণত করা যায়। এরপরে পানির অণু কি? আমরা এটা কিন্তু আমি আগে বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখবা। এবং পানির অণু কি? একটা ডায়াচুম্বক পদার্থ, ঠিক আছে? এটা আকর্ষিত হয় না কখনোই। তো এই ছিল হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র নিয়ে পড়াশোনা।